আজকে আমাদের ম্যাথমেটিক বেসিকের 2024 এর সেকেন্ড ক্লাস। লাস্ট ক্লাসে আমি কোশ্চেন নাম্বার 8 পর্যন্ত করিয়েছিলাম। আজকে আমরা কোশ্চেন নাম্বার 9 থেকে শুরু করব। দেখো কোশ্চেন নাম্বার 9 এ কি আছে? মূল বিন্দু থেকে 3,4 বিন্দুর দূরত্ব। আচ্ছা, দুইটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু কি মূল বিন্দু 0,0 আর এখানে একটা বিন্দু মনে করো 3,4। কোশ্চেন হয়েছে এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব। আচ্ছা, দুইটা বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা কি? √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। 0,0 এবং 3,4 বিন্দু দুটির মধ্যে দূরত্ব। এখানে স্টেটমেন্টটা আমি লিখিনি, আর শর্ট কোশ্চেন তো শুধু টিক মার্ক করা, ঠিক আছে না? যদি 2 এর মান আসতো তাহলে কি লিখতে? 0,0 এবং 3,4 বিন্দু দুটির মধ্যে দূরত্ব। এইখানে এটা হবে x1, এটা কি হবে y1, এটা কি হবে x2, এটা কি হবে 4 কি হবে y2। জাস্ট ভ্যালুগুলি এখানে বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে। x2 এর ভ্যালু কত? 3 মাইনাস x1 এর ভ্যালু কত? 0। 3 - 0 তার হোল স্কয়ার প্লাস y2 এর ভ্যালু কত? 4 মাইনাস কি আছে y1 এর ভ্যালু কত? 0 হোল স্কয়ার। বাস, তাহলে আমাদের আনসার হয়ে যাবে এখন কত? √3 - 0 তো 0ই, ঠিক না? আরে সরি, 3 - 0 তো 3, তাহলে 3 স্কয়ার প্লাস 4 - 0 হবে 4 স্কয়ার, তাহলে 3 স্কয়ার হবে 9, 4 স্কয়ার হবে 16, 9 প্লাস 16 হবে 25, তাহলে 25 এর স্কয়ার রুট কত? 5 একক। তাহলে আমাদের সঠিক আনসার কি হবে? 5 একক। এখানে যে ফর্মুলাটা লেখা হয়েছে এটা x1 - x2 প্লাস x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 টা আগে y2 টা পরে, অর্থাৎ y1 - y2 তার হোল স্কয়ার লেখা যায়, ঠিক আছে? কারণ হোল স্কয়ার থাকলে এটা আমরা লিখতে পারি। যাই হোক, এটার বেশি বিস্তারিত আমি বলি না। নেক্সট কোশ্চেন, নিচের কোন বিন্দুটি y অক্ষের উপর অবস্থিত? আচ্ছা, এটা হচ্ছে y অক্ষ। y অক্ষের উপর যে কোনো, মনে করো এখানে একটা বিন্দু আছে, মনে করো 1 2 3 4 5 5, মনে করো 6 এ আছে। তাহলে এটা স্থানাঙ্ক লিখতে গেলে আমরা তো প্রথমে x এর ভ্যালু লিখতে লাগে, তারপরে y এর ভ্যালু লিখতে লাগে। তাহলে এই পয়েন্টটার স্থানাঙ্ক কত হবে? x এর ভ্যালু কত? তুমি তো এদিকেও যাওনি এদিকেও যাওনি, এখান থেকে ডাইরেক্ট উঠে গেছো, তাহলে x এর ভ্যালু কত হবে? 0। আর y এর ভ্যালুটা কত? 1 2 3 4 5 6। তুমি মনে করো এই পয়েন্টটার স্থানাঙ্ক বলতে চাইছো। x এর ভ্যালু কত? এখানে আছো তুমি, তাহলে x এর ভ্যালু 0। তুমি এদিকে গেলে 1 লিখতে, কিন্তু এখান থেকে তো উঠতে লাগবে, এখানে x এর ভ্যালু 0, y এর ভ্যালু কত? 1 2। এরকম ভাবে আরো যদি লিখি, দেখবে প্রত্যেকটা ক্ষেত্রে y অক্ষের উপর অবস্থিত মানে x এর ভ্যালুটা বারবার কি আসছে? 0 আসছে। y অক্ষের উপর অবস্থিত হলে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক সবসময় x এর ভ্যালুটা কত হবে? 0, কারণ এই অক্ষের উপরে যদি অবস্থিত হয় তাহলে এখান থেকে x তো যদি 1 থাকতো তাহলে এখানে যেতাম, কিন্তু x তো 0, তাহলে x এর ভ্যালুটা সবসময় কি আসবে? y অক্ষের উপর অবস্থিত হলে 0 আসবে। তাহলে আমাদের কোশ্চেনটা আরেকবার পড়ি। নিচের কোন বিন্দুটি y অক্ষের উপর অবস্থিত? কোন বিন্দুটি y অক্ষের উপর অবস্থিত? তাহলে এখন বুঝলাম y অক্ষের উপর অবস্থিত হলে x এর ভ্যালু কত হয়? x এর ভ্যালু 0 হয়। তাহলে x এর ভ্যালু 0 কোন অপশনটা আছে? দেখো এই যে এই অপশনটা, x এর ভ্যালুটা 0 আছে। এই পয়েন্টটাই কিন্তু y অক্ষের উপর অবস্থিত হবে, বাকিগুলি হবে না কেন? যারা একদম ভালো বুঝে তাদের জন্য এটা তো একদমই না। যারা একটু কনফিউশন বা অঙ্কটা একটু কম বুঝে তাদের জন্য একটু বেশি বিস্তারিত ভাবে বলছি। 5,4, তাহলে এবার x এর ভ্যালু 5 আছে, 1 2 3 4 5। y এর ভ্যালু কত? 4, 1 2 3 4।
পয়েন্টটা 5,4 হচ্ছে এখানে। এটা কি ওয়াই অক্ষের উপর অবস্থিত? নিশ্চয়ই না, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, প্রথম পদে আছে। 3,0 এক্স এর ভ্যালু 3, 1 2 3, আর ওয়াই এর ভ্যালু কত? 0, মানে আমি উপরে যাব না নিচে যাব না, এখানেই। এই পয়েন্টটা কত? 3,0। এটা তো এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত। -4,0 -4, 1 মাইনাস মানে এক্স এর ভ্যালু মাইনাস মানে লেফটে যেতে লাগবে, ঠিক না? 1 2 3 4, ওয়াই এর ভ্যালু কত? 0, তাহলে এখানে। তাহলে আর এটা তো আমি বললামই, বাকি অপশনগুলি একটু ডিসকাস করি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই যে এই কোশ্চেনটা মানে এরকম সাইনের ভ্যালু দেওয়া আছে, 12/13। এবার এই ভ্যালুটা বার করতে লাগবে, কোসেক এ প্লাস কোসেক। আমি তো শর্টকাট ভাবে করে নেব, হ্যাঁ, কিন্তু এই প্যাটার্নে সাইনে দেওয়া আছে। এখন কস, সাইন, কস, টেন, কোসেক, সেক, কট, এগুলি কি করে বার করবে? এটার জন্য তোমরা এই চ্যানেলই অভিষেক কোচিং সেন্টার গিয়ে এখানে ম্যাথের একটা প্লেলিস্ট আছে, এখানে গিয়ে ট্রিকোনোমেট্রির এটার রিলেটেড যে তোমাদের টেক্সট বুক আছে, টেক্সট বুকের কোশ্চেন আনসারগুলি করানো আছে, ওইটা অবশ্যই তোমরা ওয়াচ করবে। তারপর এই অঙ্কটা তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আমি ওই লেংদি প্রসেসটা যাচ্ছি না, ভিডিওটা একটু বড় হয়ে যাবে। তোমরা এখানে গিয়ে ট্রিকোনোমেট্রিটা ভালো করে দেখে নিও, তাহলে এটার মধ্যে যে ভিডিওটা দেখবে ওইটার মতো করে এই অঙ্কটা করে নিবে। আর এখন এখানে আমি শর্ট প্রসেস দেখিয়ে দিচ্ছি। সাইনের ভ্যালু দেওয়া, সাইনের ভ্যালু যা হবে, তাহলে কোসেক কি হবে? সাইনের উল্টা। যারা ট্রিকোনোমেট্রি করোনি তারা শুধু এটা দেখে ক্লিয়ার হবে না, তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখবে। সাইনের ভ্যালু দেওয়া থাকলে সাইনের উল্টা কি হয়? কোসেক। তাহলে 12/13 হলে তাহলে কোসেক কি হবে? 13/12 হয়ে গেল। তাহলে এটার ভ্যালু বার করতে গেলে আমাদের আর কি দরকার? কস। আচ্ছা, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ কি একটা ফর্মুলা আছে, এটা কত হয়? 1। তাহলে এখানে সাইনের ভ্যালু কত? 12/13। তাহলে 12/13 হোল স্কোয়ার প্লাস, দেখো এটার ভ্যালু বার করতে গেলে সেপারেটলি কোসেকের ভ্যালু বার করতে লাগবে, যেটা নাকি হয়ে গেছে। এখন আমি কি বার করতে চাইছি? কসের। বার করার পরে যেটা প্লাস করে দেব, এখানে কসের ভ্যালুটা এখন বার করব। এটা হোল স্কোয়ার করলে কত হবে? 144। 13 স্কোয়ার কত হবে? 169 প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। এখান থেকে আমরা ইজিলি কি বার করতে পারবো? কস স্কোয়ার এর ভ্যালু বার করে নেব। 1 মাইনাস এটা রাইট সাইডে চলে যাবে, 144 মাইনাস 169। এখন 169 যদি আমরা এলসিএম করি, 1 এটা দিয়ে 1 কে ইনটু করলে 169ই হবে, মাইনাস এটা কত হবে? 144। জাস্ট এখানে এলসিএম করলাম, ডাইরেক্ট এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, এটা দিয়ে এটা ডিভাইড করলাম, ডিভাইড করলে কত হয়? 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে 144। এবার এটা যদি মাইনাস করি আনসার হয় 25, আর নিচে তো 169 আছে। আচ্ছা, এখন কস স্কোয়ারের ভ্যালু কিন্তু এটা আমাদের কি লাগবে? কসের ভ্যালু লাগবে। তাহলে কসের ভ্যালু কি হবে? রুট হয়ে যাবে 25 ডিভাইড বাই 169। আনসার কত হবে? উপরে হবে 5, নিচে হবে কত? 30। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু বের করে নিলাম। এখন কোসেক এ প্লাস কোসেক, তাহলে কোসেকের ভ্যালুটা কত আমরা পেয়েছিলাম? 13/12 প্লাস কসের ভ্যালুটা কত? 5/13। 5/13, ঠিক আছে।
13/12 5। এখন এটা কি করবো আমরা এলসিএম করবো, এই দুটা ইনটু হবে, ঠিক আছে না, এই দুটা কি হবে ইনটু হয়ে যাবে এলসিএম করলে। এবার 12 দিয়ে যদি আমি এটাকে ডিভাইড করি তাহলে 12 ক্যান্সেল হবে, থাকবে কি 13, তাহলে 13 × 13 কত হবে 169 প্লাস, যখন 13 দিয়ে এটাকে ডিভাইড করব 13 ক্যান্সেল হবে, থাকবে কত 12, 12 × 5 কত হবে 60। এবার এখানে হবে 9, 6 12 এর 2 ক্যারি 1 2 2 9, আর এই দুটা ইনটু 12 × 30 6 13 15 156। এ হচ্ছে আমাদের আনসার, ফাইনাল আনসার। এখানে এটাকে কোনো ক্যান্সেল হয় কিনা 11 13 হবে না, না এটা হবে না, ঠিক আছে। তাহলে এই কিন্তু আমাদের 11 নাম্বার কমপ্লিট করছে, ঠিক আছে। একটা বৃত্তের বৃহত্তম যাকে কি বলে? দেখো, বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দু যদি আমরা এড করি তাহলে এটাকে কি বলে? যা বলে, ঠিক আছে। যে কোনো দুইটা বিন্দু, এখানে দুইটা বিন্দু নিলাম, এটা যা, এখানে এটা নিলাম, এটা হবে যা। কিন্তু একটা বৃত্তের অনেকগুলি যা আঁকছো, মনে করি এইভাবে আমি আঁকছি যাগুলি, এখানে সেন্টার পয়েন্ট আছে, হ্যাঁ, তাহলে এটা যা হয়নি, এটা এখন আছে। তাহলে সবচেয়ে বড় যে যাটা হবে ওই যাটার নাম কি? ব্যাস। এটাও যা, কিন্তু এই যাটার একটা স্পেশাল নাম আছে যেটা সেন্টার পয়েন্ট দিয়ে পাস করে, এটার নাম কি? ব্যাস। এবং এই যাটা কিন্তু একটা বৃত্তের সবচেয়ে বড়, এর থেকে বড় আর তুমি ড্র করতে পারবে না। তুমি যদি বাবা একটু এদিকে আঁকবে তাহলে এটা ছোট হয়ে যাবে, এটা কিন্তু বড় হবে না, বুঝতে পারলে? একটু নিচের দিকে আঁকো, আর একটু বড় করে আঁকার চেষ্টা করছো, কিন্তু এটা ছোট হবে, বড় হবে না। সবচেয়ে বড় যে যাটা, এটাকে কি বলে? বৃত্তের ব্যাস বলে, ঠিক আছে। তাহলে আমাদের যে ফার্স্ট কোশ্চেনটা, বৃত্তের বৃহত্তম যাকে কি বলে, তাহলে আনসার কি হবে? ব্যাস, ঠিক আছে। কমপ্লিট 12 নাম্বার। এবার আমরা 13 আসি। 13 নম্বরে fx = x² + x + 1। দেখো, বহুপদী রাশিমালা, এটার মধ্যে x এর পাওয়ার কত আছে 2, তাহলে শূন্য কয়টা থাকবে? 2টা দেওয়া আছে, আলফা আর বিটা। তাহলে শূন্যদের যোগফলের ফর্মুলাটা কি? আচ্ছা, আমাদের শুধু গুণফল একটা বলেছে, আলফা × বিটা মানে কি? শূন্যদের গুণফল, ঠিক আছে। তাহলে যোগফল বার করার তো আমাদের দরকার নেই। গুণফলের ফর্মুলা কি হবে? ধ্রুবক পদ ডিভাইড বাই x² এর সহগ, বাস। তাহলে তুমি এখান থেকে দেখে বলে দাও ধ্রুবক পদ কত আছে? 1, তাহলে 1 থাকবে উপরে, আর x² এর সহগ, তাহলে x² এর কোএফিসিয়েন্ট কত আছে? 1, তাহলে এটাও হবে 1, 1/1, তাহলে আনসার কত হবে? আনসার কিন্তু 1ই হবে। একদম সিম্পল ফর্মুলা, যারা জানো ফর্মুলায় বসিয়ে দেবে। ধ্রুবক পদ কত আছে? 1, আর x² এর সহগ মানে x² এর সাথে এখানে কিছু নেই, মানে কি আছে? 1 আছে, তাহলে হয়ে গেল 1/1 = 1। নেক্সট হচ্ছে 5টি পদের সমষ্টি, সমান্তর প্রগতির অঙ্ক। আমরা শুরুই করেছিলাম, একদম প্রথম কোশ্চেনটা ছিল সমান্তর প্রগতির, এটা পদ নির্ণয়ের ফর্মুলা। আচ্ছা, এটা সমান্তর প্রগতি কি করে বুঝলাম? এটা কত আছে? 2। আচ্ছা, এটা থেকে এটা মাইনাস করো, কত হবে? 4 - 2 কত হবে? 2। 6 - 4 কত? এটাও 2। তাহলে এখানে নিশ্চয়ই 8 হবে, তারপরে 10 হবে। তাহলে এই যে একটা নির্দিষ্ট নিয়মে একটা সংখ্যা, তুমি এটার সাথে প্রথম সংখ্যাটার সাথে একটা সংখ্যা প্লাস করে যদি নতুন সংখ্যা একটা সিরিজ বানাতে পারো, তাহলে এটা কিন্তু আমরা সমান্তর প্রগতি বলি। মনে করো 5 দিয়েছি, তারপরে 8 দিয়েছি, তাহলে এখানে কত বাড়িয়ে দিয়েছি? 3, আরো 3 বাড়িয়ে দিলাম 11, আরো 3 বাড়িয়ে দিলাম 14, তাহলে এটা কি একটা সমান্তর প্রগতি ফর্ম করলো, ঠিক আছে। আচ্ছা, আমাদের অঙ্কটার মধ্যে একটু এক্সট্রা বলি, কারণ যারা একটু বেশি কনফিউশন তারা যাতে বুঝতে পারে। এখানে প্রথম পদ কত আছে? 2। আচ্ছা, আর এ আর ডি কত? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করো, কত হবে? 2।
এ আর ডি পেয়ে গেছো। এবার সমষ্টি বার করার ফর্মুলা কি? Sn ইকুয়াল টু n/2 twice a প্লাস n-1 ইন্টু ডি। এটা কিন্তু আমাদের সমষ্টি বার করার ফর্মুলা। এখন কয়টা পর্যন্ত আমরা সমষ্টি বার করব? 7। তাহলে n এর ভ্যালু কত হবে? 7। এখানে 7 বসিয়েছি, এখানেও 7 বসাবো। 7/2 2 ইন্টু a, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে, এখন দেখো এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে তো 5টা পদ বলেছে, তাহলে S5, ঠিক আছে। 5/2, আচ্ছা এখানে 5 বসিয়েছি, এখানে 5 বসালাম, তাহলে 2 ইন্টু এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 2 প্লাস, এখানে যদি 5 বসাই 5 - 1 কত হবে? 4। আর ডি এর ভ্যালুটা কত? ডি এর ভ্যালু হচ্ছে 2। 5/2 4 প্লাস 4 টু যা কত? 8। তাহলে 5/2 ইন্টু 4 প্লাস 8 কত? 12। এবার যদি আমরা কাটি তাহলে কত হবে? 6। তাহলে 5 6 যা কত হবে? 30। কমপ্লিট হয়ে গেল। 14 নাম্বার কমপ্লিট। এবার নেক্সটে যাচ্ছি। আচ্ছা, সদৃশতার কনসেপ্ট দেখো, এখানে এবিসি ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ দেওয়া, আর এটা কি PQR, PQR এই দুইটা ত্রিভুজ দেওয়া। আর কি কি দেওয়া? অ্যাঙ্গেলগুলি দেওয়া, এর যা ভ্যালু পি এর ভ্যালু তা, বি এর ভ্যালু যা, কিউর ভ্যালু তা, সি এর ভ্যালু যা, এখানে আর এর ভ্যালু সেম। অর্থাৎ একটা, এটা ফার্স্ট, এটা সেকেন্ড ত্রিভুজ, দুইটা ত্রিভুজের কোণগুলি সমান, তাহলে ত্রিভুজ দুইটা কি? সদৃশ। আমরা এটা জানি, ঠিক আছে না? ত্রিভুজ দুটি কোণগুলি যদি সমান হয়, অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল পি ইকুয়াল, অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল কিউ ইকুয়াল, অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল আর ইকুয়াল, সবগুলি ইকুয়াল, তাহলে এই দুইটা ত্রিভুজ সদৃশ অলরেডি দেওয়া আছে। আচ্ছা, সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি কি হয়? সমানুপাতি হয়। তাহলে এখানে এবি বাই পিকিউ ইকুয়াল টু বিসি বাই কিউআর ইকুয়াল টু সিএ বাই আরপি, এই সবগুলি কি হবে? ইকুয়াল হবে। এবি মানে 2, আর পি কিউ কত? 3, বিসি কত? 4, কিউআর কত? 6, সিএ কত? জানি না, আরপি সেম, আমরা এটা জানি না। এই রেশিওটা বার করতে লাগবে। তাহলে অলরেডি এই রেশিওটা কি? এই রেশিওটা সমান আর এই রেশিওটা সমান, এটা যদি কাটি এটাই হবে 2 বাই, এখানে কত হবে? 3। তাহলে সিএ ইজ টু সিএ, বা এখানে কোশ্চেনে এসি দেওয়া আছে, একই তো কথা। এসি ইজ টু পিআর, এস ইজ টু পিআর এর ভ্যালু কত হবে? 2/3। এটা বোঝানোর জন্য কেটেছি, মানে এটা তো এটা সমানই, এটা কাটলে এটাই হবে, ইকুয়াল টু তো দেওয়াই আছে। দেয়ারফর সিএ বাই আরপি ইকুয়াল টু 2/3। দেয়ারফর মানে আমাদের কোশ্চেন কি ছিল? এসি ইজ টু পিআর, তাহলে সিএ বাই এসি তো একই কথা, এটাই তো অনুপাত। পি আর কত হবে অনুপাতটা? অনুপাতটা হবে 2:3। কমপ্লিট। তাহলে জাস্ট এখানে আমরা এই কোশ্চেনটাতে আমরা কি শিখলাম? যদি দুইটা ত্রিভুজ সদৃশকোণী হয় তাহলে অনুরূপ বাহুগুলি কি হয়? সমানুপাতি হয়, ঠিক আছে। এই কনসেপ্টে আমরা যে মানে একটা বাহুর যে অনুপাতগুলি দেওয়া ছিল না, ওইটা আমরা বার করলাম, ঠিক আছে। আমরা নেক্সট কোশ্চেন, পাটিগণিতের মৌলিক উপপাদ্যটি বিবৃত করো। দেখো, এটা যে কোনো টেক্সট বইয়ে পাবে, আমি একটু শুধু বুঝিয়ে দিচ্ছি। 1 থেকে বড় স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয়? 1 থেকে, ঠিক না? 1 2 3 4 এখান থেকে শুরু হয়। 1 থেকে বড় অর্থাৎ শুরু হবে কত থেকে? 2 থেকে। যদি 2 3 4 5 6 যাই লেখো না কেন, যত বড় সংখ্যাই লেখো না কেন, এইগুলি মৌলিক উপপাদ্য বলছে এটা এক না, বলছে 1 থেকে বড় যে কোনো স্বাভাবিক সংখ্যাকে কতগুলি মৌলিক উৎপাদকের
গুণফল আকারে প্রকাশ করা যায় এবং এটা ইউনিক। যেমন 2 কে এক থেকে বড় 2 ইন্টু 1, ঠিক আছে। এটা দেখো আমি 1টাকে লিখছি না, ঠিক আছে। 2 মানে 2 3 এটা আমি বলছি, আর 4 মানে 2 ইন্টু 2, এখান থেকে আসো। 4 মানে 2 ইন্টু 2 মানে দুইটা মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ। 5 মানে 5, মৌলিক সংখ্যাগুলি সেমই থাকবে, কিন্তু 6 কে 2 ইন্টু 3, এই দেখো মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ। 7 তো 7ই, আর 8 কে 2 ইন্টু 2 ইন্টু 2, এই দেখো মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ। 9 কে 3 ইন্টু 3, এই দেখো মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ। 10 2 ইন্টু 5, এটাও মৌলিক। 11 তো 11ই। 12 কে 2 ইন্টু 2 ইন্টু 3, এই দেখো ধরুন এটা 2 আর 3, মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ। এর মানে তুমি এক থেকে বড় যে কোনো সংখ্যা নাও না কেন, এটা সসীম সংখ্যক মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করে। একটু বড় নেই, মনে করো 70 নেই। আচ্ছা 70 কে আমি ডিভাইড করছি 2 দিয়ে, মৌলিক সংখ্যা দিয়ে ডিভাইড করছি 35 কে 5 দিয়ে ডিভাইড করি 7, তাহলে 70 কি হলো 2 ইন্টু 5 ইন্টু 7, তাহলে 2 মৌলিক, 5 মৌলিক, 7 মৌলিক। অর্থাৎ এক থেকে বড় যে কোনো মৌলিক সংখ্যাকে, এক থেকে বড় যে কোনো স্বাভাবিক সংখ্যাকে তুমি মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারবে, আর সংখ্যাটা মৌলিক হলে তো মৌলিকই হলো। যেমন 2 তো মৌলিক, 3 মৌলিক, 5 মৌলিক, 7 মৌলিক। এটা বাদ দিয়ে তুমি যৌগিক সংখ্যাগুলিও যদি নাও, তাহলে যখন এটা উৎপাদকে বিশ্লেষণ করবে তখন মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়। মনে করো আরো বড় একটা সংখ্যা যদি আমরা নিই, মনে করো 98, ডিভাইড করো 2 দিয়ে করো 4 9, এটাকে 7 দিয়ে ডিভাইড যায় 7, তাহলে 98 কি হলো 2 ইন্টু 7 ইন্টু 7। অর্থাৎ এক থেকে বড় যে কোনো স্বাভাবিক সংখ্যা, যেমন এখানে 98 নেওয়া হলো, 12 অন্যগুলি যে এক্সাম্পলগুলি নিয়েছিলাম, সবগুলি সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়। এখন কেউ এটা আবার ক্লেম করতে পারবে না যে এটা তো এটা বললো না যে এটা ইউনিক, এটা অনন্য, তাহলে কেউ আবার 7 ইন্টু 7 ইন্টু 2 লিখে বললো এই দেখো আরেকটা পেয়ে গেছি। না, এটার ক্রম অগ্রাহ্য। ক্রম বলতে আগে আমি 2 লিখেছিলাম, এবার 2টাকে পরে লিখেছি, আর এখানে পরে 7 লিখেছিলাম, আগে লিখেছি, আর তুমি বললে এটা সেকেন্ড কেস। না, এই ক্রমটাকে অগ্রাহ্য। যেই সংখ্যাগুলি আসলো, যেই মৌলিক সংখ্যাগুলি আসলো, এখানে এইগুলি আসলো, অন্য কিছু আসবে না, এটাকে বলে কি অনন্য বা ইউনিক। ঠিক আছে, তাহলে আমাদের মৌলিক উপপাদ্যটা কি দাঁড়ালো? যে কোনো বইয়ে, যে কোনো টেক্সট বইয়ে পাবে, এক থেকে বড় যে কোনো স্বাভাবিক সংখ্যাকে কতগুলি সসীম মৌলিক সংখ্যার উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করা যায়, এবং সেই গুণফলটি কি অনন্য। এক্ষেত্রে ক্রম অগ্রাহ্য। ঠিক আছে, ক্রম অগ্রাহ্য। আমি কি এটা লিখে দেব? লিখিতে, ঠিক আছে। এক থেকে বড় যে কোনো স্বাভাবিক সংখ্যাকে এক থেকে বড় যে কোনো স্বাভাবিক সংখ্যাকে সসীম সংখ্যক মৌলিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করা যায়, এবং এটি অনন্য।
এখানে একটা লিখে দেবে যদিও এক্ষেত্রে যদিও দরকার নেই, যে কোনো এক্ষেত্রে ক্রম অগ্রাহ্য। শেষ। ঠিক আছে, এক থেকে বড় যে কোনো স্বাভাবিক সংখ্যাকে সসীম সংখ্যক মৌলিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করে। ঠিক আছে, এবং এটি অনন্য, এক্ষেত্রে ক্রম কি অগ্রাহ্য হবে। ঠিক আছে, নেক্সট। fx equal to x square plus kx minus 84 এর একটি শূন্য 7, k এর মান নির্ণয় করো। একটা শূন্য যদি 7 হয় তাহলে x এর জায়গার মধ্যে আমরা 7 বসাবো, 7 স্কয়ার প্লাস k ইন্টু 7 মাইনাস 84 ইকুয়াল টু 0 করবো, কারণ শূন্য কত 7, তাহলে 7 যদি বসায় তাহলে ইকুয়াল টু কি লেখা যাবে, শূন্য লেখা যাবে। ঠিক আছে, x এর জায়গায় যদি 7 বসায় তাহলে এটার আনসারটা কত হবে, শূন্য হবে। 7 স্কয়ার কত 49 প্লাস এখানে কত হবে 7k মাইনাস 84 ইকুয়াল টু 0। এটা থেকে এটা মাইনাস করো, মাইনাস করলে কত হবে দেখো, 35। ঠিক আছে, মাইনাস 35। এটা তো বড়টার আগে মানে 84 বড় আর 49 ছোট, তাহলে বড়টার আগে যে সাইনটা থাকে এই সাইনটা আমরা নেই, প্লাস 7k ইকুয়াল টু 0। তাহলে 7k ইকুয়াল টু মাইনাস 35, সাইড চেঞ্জ করলে কি হবে প্লাস 35, তাহলে k কি হবে 35/7, কাটলে কত হবে 5। ঠিক আছে, 5 হবে, তাহলে k এর ভ্যালু কি হবে 5 হবে। তাই sin স্কয়ার প্লাস cos স্কয়ার এর ভ্যালু কত, sin স্কয়ার থিটা এটা কি সূক্ষ্মকোণ, প্লাস cos স্কয়ার থিটা কি এটার মান কত হবে 1। ঠিক আছে, এখানে a আছে পরীক্ষার মধ্যে, এখানে থিটাও আসতে পারে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত হবে, এটা आंसर 1। এখানে sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b এরকমও থাকতে পারে, এটা কত হবে 1। মানে এখানে অ্যাঙ্গেলটা সমান, এখানে অ্যাঙ্গেলটা সমান, এটা সমান হতে লাগবে, এক জায়গায় sin স্কয়ার হতে লাগবে আর এক জায়গায় cos স্কয়ার হতে লাগবে, এই দুটো অ্যাঙ্গেল সমান হতে লাগবে, তখনই কিন্তু 1 হবে। ঠিক আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, sin স্কয়ার a প্লাস cos স্কয়ারের ভ্যালু কত 1। একটা নিশ্চিত ঘটনার সম্ভাবনা, মনে করো একটা বাক্সের মধ্যে 50টা হোয়াইট বল আছে। ঠিক আছে, হোয়াইট বল আছে, তাহলে এখান থেকে হাত দিয়ে যদি একটা বল তুলো, তোমার হাতে কি আসবে, হোয়াইট বলই তো আসবে, এখানে তো রেড বল আসার চান্সেসই নেই। তাহলে যেটা নিশ্চিত ঘটনা সেই ঘটনার সম্ভাবনা সবসময় কি হয়, নিশ্চিত যেটা এটার সম্ভাবনা কত হয় 1 হয়। ঠিক আছে, কারণ এখানে যদি কোশ্চেন করে একটি হোয়াইট বল ওঠার সম্ভাবনা কত, তাহলে হোয়াইট বলের ফেভারে ঘটনা কয়টা আছে 50, আর টোটাল সম্ভাব্য ফলাফল কয়টা আছে, এটাও 50। আর হোয়াইট বলের ফেভারে কয়টা ঘটনা আছে, তাও এটাও 50, টোটালটাও কত 50, তাহলে কত আসবে 1 আসবে। নিশ্চিত ঘটনা হলে সম্ভাবনা কত হবে 1 হবে। নেক্সট, আচ্ছা এটা লাস্ট অঙ্কটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। x1 এখানে আছে, y1 এখানে আছে, x2 এখানে আছে, y2। ঠিক আছে, আচ্ছা এখানে আছে x1 y1, এখানে কি হবে x2 y2, দুইটা বিন্দু আছে, আর একটা বিন্দুতে 1:1 রেশিও বলেছে। 1:1 রেশিও কখন হয়, মনে করো এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, তাহলে রেশিওটা কত হবে 1:1। এটা 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, তাহলে রেশিও কত হবে 1:1। 1:1 মানে কি জানো, এটা মধ্যবিন্দু। 1:1 রেশিওতে যদি এই বিন্দুটা এই লাইনটাকে বিভক্ত করে, তাহলে এই বিন্দুটাকে অন্য রেশিও দেওয়া থাকলে আমরা আরেকটা ফর্মুলা, আমি এটা পরে লাস্টের দিকে এটা একটু আমি আবার একটু ডিসকাস করে দেবো, এখন ভিডিওটা আমি ক্লোজ করতে চাইছি তাড়াতাড়ি। এটা 1:1 যেহেতু আছে মধ্যবিন্দু, তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক কত হবে,
বিভক্ত হতে হবে পি বিন্দু স্থানাঙ্ক কত। তো পি বিন্দু স্থানাঙ্ক মধ্যবিন্দু বার করার ফর্মুলা হচ্ছে দুইটা এক্স এর ভ্যালু প্লাস করো, x1 প্লাস x2 ডিভাইড বাই 2, আর y এর ভ্যালুটা কি হবে y1 প্লাস y2, y এর ভ্যালুগুলি প্লাস করো ডিভাইড বাই 2। এটা হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক। ঠিক আছে, পি বিন্দু স্থানাঙ্ক কত, তাহলে লিখবে x1 প্লাস x2 ডিভাইড বাই 2 কমা y1 প্লাস y2 ডিভাইড বাই 2। ঠিক আছে, আই হোপ বুঝতে পেরেছো। আজকে 20 পর্যন্ত কমপ্লিট হলো, নেক্সট ভিডিওতে বাকিগুলি পাবে। থ্যাংক ইউ।